আসসালামু আলাইকুম। আমাদের যে 26টা কোশ্চেন ছিল, যেটা কালকে পরীক্ষা হবে, সেই জিনিসে এর আগে কালকে একটা রেকর্ড করলাম, যেটা হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছিল। এটা হচ্ছে সিম্পল। যাই হোক, এখন টপিকটা হচ্ছে কি, যে আমাদের এখানে এইচটিএমএল স্ট্রাকচার, সিএসএস স্টাইলিং এবং শেষে 3টা কোশ্চেন ছিল বুটস্ট্র্যাপ সম্পর্কে। কালকে ব্যাখ্যা দিছিলাম, আজকে হচ্ছে সিম্পল ভাবে, এত ব্যাখ্যা লাগে না আসলে প্রশ্নের অ্যান্সার করতে গেলে। পরে প্র্যাকটিস করতে করতে সব বুঝে যাওয়া যায়। ব্যাখ্যা যেমন বুটস্ট্র্যাপ, এটা তো আমাদের আসলে ফুললি ডিটেল করা হয় নাই সিএসএস এবং এইচটিএমএল এর মতো। তাই লাস্টে আমি কি যে ব্যাখ্যা দিচ্ছি আমি নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা ছিল যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, মানে এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার বানাই, যেমন ক্লিকের বাটনটা, ওই বাটনটাকে ডিজাইন করি হচ্ছে সিএসএস দিয়ে, এবং জাভাস্ক্রিপ্ট যে লজিক বসাই যে ক্লিক করলে অ্যাকচুয়ালি কি হবে, কোথায় যাবে, পপ আপ হবে নাকি হবে না, এই জিনিসগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনিং। মানে এই যে এই পুরো পেজটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনিং। আমি দেখতে পাইতেছি এটা ব্যাক এন্ড না, ব্যাক এন্ড হচ্ছে ব্যাক এন্ডে, মানে ব্যাকবোনে কি কাজটা হচ্ছে, পিছনে কি কাজটা হচ্ছে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হয় হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা এটা আমরা ব্রাউজারে দেখতে পারি, এই যে ব্রাউজারে দেখতে পাইতেছি, এবং ব্যাক এন্ড যেটা, সেটা ব্রাউজারে না, সেটা সার্ভারে হয়, যেটা আমরা দেখতে পাই না আসলে। মানে এখানে ক্লিক করলে যে যেমন এই যে স্লাইডে ক্লিক করতেছি, এটা যে চেঞ্জ হইতেছে, এটা একটা ব্যাক এন্ড। বাট এই যে হচ্ছে আমি দেখতে পাইতেছি ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে ফ্রন্ট মানে কি, সামনে, ফ্রন্ট, সামনে যেটা আমি দেখতে পাই। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যে ওয়েবসাইটের সেই অংশ যা ইউজার সরাসরি দেখে এবং ইন্টারাক্ট করে, তৈরি করার প্রসেসকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলে। আছে মানে এই যে তৈরি, ইন্টারাক্ট করে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং এই যে তৈরি হওয়ার প্রসেস, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওরকম ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা কি? ওয়েব ডিজাইন হচ্ছে আমার ফিগমাতে একটা ডিজাইন করা, একটা মানে গ্রাফিক ডিজাইনের মতো, বা ইউআই ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স, বা হচ্ছে ইউজার ইন্টারফেস যে ডিজাইন করা, এই জিনিসটা হচ্ছে আমার ওয়েব ডিজাইন। এবং এই ডিজাইনটাকে আমার কোডে রূপান্তর করে অ্যাকচুয়ালি ডিজাইনের সাথে কোডকে ইন্টারেক্ট করা, এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। তো ফ্রন্ট এন্ড এবং ওয়েব ডিজাইন প্রায় সেম, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেম, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, বিশেষ করে জাভা স্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য কাজ করে। জাভা স্ক্রিপ্টের ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে নোড জেএস বা নেক্সট জেএস, এরকম কিছু, ঠিক আছে। এটা হচ্ছে ইট দিয়ে দেওয়াল তোলা, মানে ফাউন্ডেশন, দেওয়ালে রং করা বা সাজানো, সিএসএস স্টাইলিং করা, সুইচ টিপলে বাতি জ্বলবে বা পপ আপ হবে না, দরজা খুলবে, সেটা হচ্ছে জেএস মানে লজিক সিস্টেম। এই তিনটা দিয়ে আমাদের ফ্রন্ট এন্ড, ওকে। এখন ওয়েব ডিজাইন কি, এই যে নেক্সট কোশ্চেন আসছে। ওয়েব ডিজাইন হচ্ছে সেম, ওয়েব লেআউট, কালার, ফন্ট, সামগ্রিক দেখ কি দেখা, আচ্ছা, সামগ্রিক জিনিস হচ্ছে প্ল্যান করাকে ওয়েব ডিজাইন বলে, মানে ডিজাইন করা মেনলি। এর লক্ষ্য হলো ইউজারকে সুন্দর অভিজ্ঞতা দেওয়া, ইউএক্স দেওয়া। ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। এই যে ডিজাইন হচ্ছে এই পুরো ওয়েবসাইটটা কিরকম দেখতে হবে, এটা মকআপ তৈরি করে দেয়, এবং এই মকআপ অনুযায়ী ফিগমা এবং ফটোশপ, ঠিক আছে, যে গ্রাফিক ডিজাইনের মতো। দেন এটাকে আমার ডেভেলপার যারা আছে তারা হচ্ছে কোডে রূপান্তর করে, মানে ওয়েবসাইটে বসায়, ওই ডিজাইন অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে। যেমন এই জিনিসটা কিন্তু আসলে ডিজাইন দিয়েও করা সম্ভব, আবার ওয়েব ডিজাইন দিয়েও করা সম্ভব, মানে সরি, ফটোশপ দিয়েও করা সম্ভব এই পুরো ডিজাইনটা, ঠিক আছে। আবার এটাকে আমরা কোড দিয়েও করছি, কোড দিয়েও করা সম্ভব। আবার পাওয়ার পয়েন্ট দিয়েও করা সম্ভব। পাওয়ার পয়েন্ট হচ্ছে ডিজাইন ডিজাইন টুল। ইভেন এই যে সিএসএস, এটাও কিন্তু ডিজাইন টুল, বাট ধরন আলাদা, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের ধরনও কিন্তু আলাদা, ফিগমার ধরনও আলাদা। বাট যদি বলি ক্যাটাগরি হচ্ছে সবগুলোই ডিজাইনের ক্যাটাগরি, ঠিক আছে। যে ছবি আঁকা বা ব্লুপ্রিন্ট তৈরি করা এবং ছবিকে বাস্তব কোডে রূপান্তর করা, এটা হচ্ছে কি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপর কোশ্চেন, সিমেন্টিক এসটিএমএল ট্যাগ। সিমেন্টিক এসটিএমএল ট্যাগ হচ্ছে এরকম ট্যাগ, যেই ট্যাগগুলো তাদের কাজের সাথে, যাদের নামের সাথে কাজের একটা থাকে, মানে রিফ্লেক্ট করে। যে আমি বললাম হেডার, তার মানে এটা হেডিং, মানে এখানে হেডিং থাকবে আমার। আমি বললাম ন্যাপ বার, এটা ন্যাপ, এটা হচ্ছে ন্যাপ থাকবে আমার। এটা বললাম ফুটার, তার মানে সবার নিচে থাকবে, মানে ফুটে থাকবে নিচে। তো আমার এই এটা ব্রাউজারও বুঝতে পারে যে এটা কি জিনিস, এবং আমিও বুঝতে পারি এটা কি জিনিস, মানে হিউম্যান। এখন জিনিসটা কি, যখন একটা আমি আমি ডিবের মধ্যে সবকিছু রাখলাম, ঠিক আছে, ডিবের ক্লাস দিলাম হেডার, ডিবের ক্লাস দিলাম ন্যাপ, তখন কি হবে, তখন হচ্ছে আমার ওয়েবসাইট বুঝতে পারবে না যে এইখানে অ্যাকচুয়ালি ডিবের মধ্যে কি দেওয়া আছে। বুঝতে পারলে সেটা লাস্টে গেস করবে ব্রাউজার। ধরেন আমি আমি একটা আর্টিকেল খুঁজতেছি, আর্টিকেল হচ্ছে যে হু ইজ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, হু ইজ দ্য বেস্ট ফটোগ্রাফার ইন দ্য ওয়ার্ল্ড। এইখানে আমি হেডিং, আমি আমার ওয়েবসাইটে একটা ব্লগ পোস্ট দিলাম, যেখানে হেডিং দিলাম হচ্ছে হুইজ, মানে হেডিং দিলাম হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ফটোগ্রাফার ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে ব্রাউজার ওই হেডিংটা পড়লো, পড়ে দেন হচ্ছে আমাকে সাবমিট করলো। এবং ব্রাউজার পড়লো কিভাবে, জানলো কিভাবে এটা হেডিং,
সে হেডিং ট্যাগের মধ্যে সেটা দেখতে পেয়েছে, কারণ ব্রাউজার কাছে তো সবকিছু কোড দেওয়া আছে, সে আমাকে ফ্রন্ট এন্ডটা দেখাচ্ছে, বাট ব্যাক এন্ডটা তার কাছে কিন্তু আছে। কিন্তু যখন আমি এই ডিপ দিব, একটা ডিপের মধ্যে ক্লাস দিব হেডার, এই ডিপের ক্লাস কি, এটা এটা তো আমি যে কোনো কিছু দিতে পারি। এটা পুরো ব্রাউজার বুঝতে পারবে যেটা হেডার আসলে? না, বুঝতে পারবো না, অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। কারণ ডিপের ক্লাস আমি যে কোনো কিছু দিতে পারি, এবং এটার হেডার ক্লাস দিয়েও এটার মধ্যে আমি ফুটার দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো ব্রাউজার আসলে কনফিউজ হয়ে যাবে যে জিনিসটা কি। তখন সে আমাকে র্যাঙ্ক করে সেটা বলতে পারবে না যে আসলে এটাই হেডার। বুঝতে পারলেন? তো যেসব HTML ট্যাগ নিজেদের অর্থ ব্রাউজার ও ডেভেলপারের কাছে পরিষ্কারভাবে বোঝায়, তাদেরকে সিমেন্টিক ট্যাগ বলে। তো সিমেন্টিক ট্যাগ মানে কি, যে হেডার, ফুটার, আর্টিকেল, অ্যাসাইড, এই সব কিছুকে, ওই আচ্ছা ফটোগ্রাফার, ফটোগ্রাফার তো একটা ব্লগ পোস্ট, ঠিক না? কে ফটোগ্রাফার? এবং আমি বললাম আমি ফটোগ্রাফার, সব থেকে বেস্ট। কেন ফটোগ্রাফার? ওই আর্টিকেল হিসেবে দিলাম। তো একটা আর্টিকেল এবং হেডার পুরো আলাদা করে বোঝানো হয়ে গেল। কিন্তু এখানে কি বোঝানো হয়েছে? না, এখানে ডিপের মধ্যে সবকিছু ক্লাস, মানে ক্লাস তো যে কোনো কিছু হতে পারে। তো এটা আমার গুগলে এসইও করতে সাহায্য করে, এবং স্ক্রিন রিডার, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাহায্য করতে পারে। কিভাবে করে? কারণ আম যেটা হেডার, ওটা হেডিং এর ওই যে স্ক্রিন রিডার যেটা আছে আরকি, মানে পুরো ব্রাউজারের পেজটাকে পড়ে শোনায়। তো হেডিংটাকে আলাদা করে পড়ে শোনায় একটু বোল্ড আকারে। তারপর ধরেন যে বাকিগুলো আর্টিকেল, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ে শোনায়। কারণ সে বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? যে সেমেন্টিক ট্যাগের কারণে। যে এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার আর্টিকেল। ওকে। তারপরে সেকশন, আর্টিকেল, ডিভ এর পার্থক্য। আচ্ছা, সেকশন মানে তো আমরা বুঝি যে একটা সেকশন, যেই সেকশনে যেমন পুরো, যে এটা হচ্ছে একটা পুরো সেকশন বলতে পারি আমরা, এটার মধ্যে এটা হচ্ছে একটা ডি, এটাকে আমরা ডিপ হিসেবে নিতে পারি। তবে ডিপ হচ্ছে অ্যাকচুয়াল কোনো অর্থ নেই, ঠিক আছে? ডিপ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, যেটা অ্যাকচুয়ালি কোনো অর্থ নেই। এই যেমন এই যে একই থিমের সম্পর্কিত কন্টেন্টকে এক গ্রুপে রাখা, মানে ধরেন হিরো সেকশনকে এক গ্রুপে রাখলাম, এবং হিরো সেকশনের বিভিন্ন পার্টকে আমরা ডিপে ভাগ করলাম, ঠিক আছে? সম্পূর্ণ আর্টিকেলের সম্পূর্ণ স্বাধীন কন্টেন্ট, মানে আর্টিকেল মানে হচ্ছে যে বিভিন্ন ব্লগ পোস্টে যে আর্টিকেলগুলো থাকে, ওই আর্টিকেলগুলো। ব্লগ পোস্ট মানে কি? ধরেন একটা প্রতিবেদন, ওই প্রতিবেদনটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের বাংলা তো প্রতিবেদন, ঠিক না? সম্ভবত। যে অন্য জায়গায় কপি করলে অর্থবোধক থাকবে, আচ্ছা। আর ডিপ তো আমরা জানি যে ডিপ আমরা সব জায়গায় নেই। মানে একটা ইমেজ ইমেজ ডিপের মধ্যে রাখলাম, বা হচ্ছে ডিপ আসলে সেকশনের না, সেকশনকে আমরা ডিপের মধ্যে রাখি। সরি, ডিপকে আমরা সেকশনের মধ্যে রাখি। আচ্ছা, হেড ট্যাগের কাজ কি? হেড ট্যাগের মধ্যে আমাদের মেটা ট্যাগ থাকে, টাইটেল ট্যাগ থাকে। হেড ট্যাগের কাজ হচ্ছে আমাদের, এটা শো করে না কিন্তু এইখানে আমাদের, যেমন এটা বলা যায় যে শুরু থেকে ব্যাকবোন, মানে HTML এর স্ট্রাকচার বলা যায় এটা, বয়লার প্লেট। কিভাবে? এখানে আমাদের মেটা ট্যাগ থাকে, যেখানে হচ্ছে আমাদের যে চার শিট গুলো থাকে। তারপর হচ্ছে এই চার শিটে কিন্তু আরেকটা আছে ভিউ পয়েন্ট। ওই ভিউ পয়েন্টে ম্যাক্সড উইডথ দেওয়া থাকে। ম্যাক্স উইডথ বলতে কি? আমার এই HTML টা বুঝায় যে আমি যেই ডিভাইসে থাকি না কেন, ওই ডিভাইসের জন্য ম্যাক্সড উইডথ, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ম্যাক্স উইথ শেয়ার নিয়ে নেয়। আচ্ছা, আমরা যদি দেখি, কালকে করছিলাম আমরা। এই যে কালকে করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের এই হেড থেকে এই হেডিং ট্যাগের মধ্যে। এখানে কি থাকে আমাদের? স্টাইল থাকে এখানে, যদি আমরা রাখতে চাই। এখানে হচ্ছে আমরা লিঙ্ক রাখতে পারবো। ঠিক আছে? এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক। এই যে এখানে ফন্ট এড করতে পারবো। তারপর হচ্ছে টাইটেল, মানে আমার ওয়েব পেজের যে ট্যাব থাকে, ওই ট্যাবের টাইটেল। এই যে মেটা ট্যাগের মধ্যে ভিউ পোর্ট, সরি পয়েন্ট না, পোর্ট। এখানে কনটেন্ট কি? উইড, ডিভাইস উইড। মানে আমাদের যত উইড আছে তত, মানে পুরো ডিভাইসের উইডটা নিয়ে নেবে। তারপর হচ্ছে এই যে UTF-8, এটা আমার নাম জানি না। আমাদের কি থাকে এখানে? লিঙ্ক থাকে, টাইটেল ট্যাগ থাকে, মেটা ট্যাগ থাকে। মেটা ট্যাগ হচ্ছে বহন করে কি ইসের ক্ষেত্রে, এই যে আ যেমন SEO এর ক্ষেত্রে এটা খুবই সাহায্য করে। যেমন টাইটেলটা কি দেওয়া আছে? টাইটেল যদি দেওয়া থাকে যে আমাদের আমাদের আমা আমা আমাদের ধরেন এটা আমাদের একটা কনভার্সন ওয়েবসাইট বানাইলাম। যেখানে মানে ধরেন ইমেজ টু ভিডিও কনভার্টার। তো এখন এখানে অনেকগুলো সেকশন আছে। অডিও টু ভিডিও কনভার্টার, ভিডিও টু অডিও কনভার্টার। এখন আমি একটা পেজ পুরো সেকশন দিয়ে দিলাম হচ্ছে ভিডিও টু অডিও কনভার্টার। আর আমি যখন সার্চ করব, তখন ওয়েবসাইট কিভাবে বুঝবে? সে এই ট্যাবও পড়বে, সেই লিঙ্কটা পড়বে, সে হচ্ছে এখানে থাকা কোনো কমেন্টও পড়তে পারে। এবং এই জিনিসটা হচ্ছে কি, যে ওয়েব পেজ, মানে ওয়েবসাইটকে মেটা ডাটা জানানো। যেমন এটি ওয়েব পেজের সবথেকে উপরে থাকে। ইউজার এই অংশটাকে সরাসরি স্ক্রিনে দেখতে পায় না। এটা কি দেখতে পায়? যে লিঙ্ক করা আছে যে ফটোশপের সাথে, মানে ফন্টোশপের সাথে, বা এই style.css এর সাথে। কিন্তু একটা ওয়েবসাইট তো বুঝতে পারে যে লিঙ্ক করা আছে, ঠিক না? ওই অনুযায়ী সে CSS টা দেখায় আরকি। এবং এর কাজ হলো ব্রাউজারের সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের মেটা ডাটা জানানো। এই যে মেটা ডাটা কি জিনিসপত্র, আমি যদি না বলতাম যে ফুল উইড, ডিভাইস উইড, তাহলে তো এটা, মানে সে বুঝতে পারত না যে ফুল উইড নিতে হবে, ঠিক না? আচ্ছা, তারপরে এই যে টাইটেল, লিঙ্ক, মেটা, এগুলো থাকে। আচ্ছা, ওকে। মেটা ট্যাগ কি? মেটা ট্যাগ হচ্ছে উপরে অতিরিক্ত তথ্য, যা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউ পোর্ট মেটা ট্যাগ, যা মোবাইল ডিভাইসকে সঠিকভাবে দেখতে সাহায্য করে। এই যে
খুব ছোট দেখাবে, জুম করতে হবে। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি লেআউট। ও আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে আমাদের মেটা ট্যাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি যে ভিউ পোর্ট। এটা হচ্ছে উইড হচ্ছে ডিভাইস উইড, মানে যদি মোবাইল ট্যাগে আমি যদি একটা কোড করি, কোড হচ্ছে ধরেন পিসির জন্য কোডটা সুন্দর মতো দেখা গেল, সমস্যা নেই এইখানে। কিন্তু এটা যদি মোবাইলের মধ্যে দেখা যায় তখন কি এই ভিউ পোর্টটা না থাকলে, মেটা ট্যাগটা না থাকলে কি হবে, পিসি ব্রাউজার তো বুঝতে পারবে না যে এটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক না, ডিভাইস উইড। এবার আমরা তখন ইনস্ট্রাকশন দেই নাই যে তোমাকে কিরকম আচরণ করতে হবে, তখন কি পিসি যেরকম পিসিতে যেরকম বড় দেখাই দিচ্ছিল, কিন্তু মোবাইল কি বড় দেখাবে না। মোবাইল হচ্ছে মানে হয়তো ছোট দেখাবে, নাহলে বড় দেখাবে, মানে অসামঞ্জস্য থাকবে আর কি মোবাইলের ক্ষেত্রে। যখন আমি বলে দিলাম যে এটা হচ্ছে তুমি ফুল ভিউ পোর্ট তুমি সম্পূর্ণ নিয়ে নাও, সম্পূর্ণ তোমার মোবাইলের ওয়েটটা নিয়ে নাও, তখন সে বুঝতে পারবে আচ্ছা মোবাইলের ওয়েটটা ছোট, মোবাইলের অনুযায়ী দেখাবে আর কি। মানে ওই ওয়েট ফুল ক্যাপচার করে দেখেন দেখাবে, যেখানে বলাই আছে ভিউ পোর্ট না থাকলে খুব ছোট দেখাবে, জুম করতে হবে। মোবাইল ভিউ পোর্ট থাকলে আর কি মোবাইল ফ্রেন্ডলি লেআউটে দেখাবে। এইচটিএমএল অ্যাক্সেসিবিলিটি কি? এইচটিএমএল অ্যাক্সেসিবিলিটি মূলত হচ্ছে যে সবার জন্য ওয়েব পেজ, মানে সবার জন্য যেন ওয়েবসাইট হচ্ছে অ্যাক্সেস করতে পারে, পড়তে পারে, বুঝতে পারে, মানে সবার জন্য আমরা সুবিধাজনক ভাবে দিলাম। সিমেন্টিক ট্যাগ ব্যবহার করলাম, ছবিতে অবশ্যই অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এবং ফর্মের ইনপুটের সাথে লেবেল যুক্ত করলাম। ও আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে কালকে বলছিলাম। সিমেন্টিক ট্যাগ যদি ব্যবহার করি তাহলে হচ্ছে স্ক্রিন রেকর্ডার কি করতে পারবে, রিডিং করতে পারবে। স্ক্রিন রেকর্ডার হচ্ছে বলতে পারবে এটা হেড, ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে পারবে এটা ন্যাববার, সে ন্যাববার পড়বে না। ল্যাবার কিছু পড়ার আছে? অবশ্যই না। সে বুঝতে পারবে এটা আর্টিকেল এবং এটা হচ্ছে হেডিং ট্যাগ। সে আর্টিকেলটা আমাকে পড়ে শোনাতে পারবে, ইজেন্ট ইট? ঠিক না? তারপর হচ্ছে আহ, এই যে কিবোর্ড, কিবোর্ড ন্যাপ, মানে ধরেন যে মাউস দিয়ে আমি তো বুঝতে পারতেছি না যে কোথায়, মানে ন্যাপ বার জিনিসটা কি। ন্যাপ বার কিন্তু নেভিগেট করা যাবে, ন্যাপ বার ইজ নেভিগেট করা যাবে কি দিয়ে, মাউস কিবোর্ড দিয়ে। আমি যদি লেফট রাইট ক্লিক করি, এই যে লেফট রাইট ক্লিক করতেছি, এটা কিন্তু নেভিগেট হয়ে যেতেছে, ঠিক না? এটাও একটা হচ্ছে আমার এইচটিএমএল অ্যাক্সেসিবিলিটির মধ্যে পড়ে। এই যে ওয়েবসাইট এমনভাবে তৈরি করো যাতে দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী মানুষরা সহজভাবে অ্যাক্সেস করতে পারে। এবং প্রতিবন্ধী বলতে সব, মানে যেমন যারা আসলে শারীরিক অক্ষম তারা না, আমরাও। যেমন আমরা যদি পড়ালেখা না জানি, আমরা যদি আমরা আমাদের যদি সমস্যা হয় একটা জিনিস সার্চ করে না পাইতে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রতিবন্ধকতা আমাদের, না হলেও ওয়েবসাইটের। ঠিক আছে, ওয়েবসাইটের কিভাবে? ধরেন আমি যে অল ট্যাগের কাজটা কি, ইমেজের অল ট্যাগ। ধরেন আমি এখানে একটা ইমেজ নিলাম, এখানে IMZ ইমেজ, এই এসআরসি সোর্সের মধ্যে আমরা ইমেজ ডট পিএনজি দিলাম, ওকে। তো এই অল ট্যাগের কাজটা কি তাহলে? এই অল ট্যাগটা মূলত ডিফাইন করে ইমেজটা আসলে কি। দিস ইজ ক্যাট ইমেজ, ঠিক আছে। এখন আমি যখন সার্চ করব ওয়েবসাইটে যে ক্যাট ইমেজ লিখে সার্চ করব, তখন আমার ইমেজটা আসবে, কারণ সে তো ইমেজ ডট পিএনজি দেখে নাই, জানে না, বোঝে না এটা কি, এটা কিসের ইমেজ, সে বুঝে। এখন আমি যখন সার্চ করবো যে আমাকে ক্যাট ইমেজ খুঁজে দাও, তখন সে আমার মেটা ট্যাগের মধ্যে, সে আমার অল্টের মধ্যে দেখবে যে এই ইমেজটা হচ্ছে ক্যাট ইমেজ, ক্যাটের ইমেজ। সামনে অল্ট নিয়ে একটা কোশ্চেন আসে, তো এখানে এখানে বলে রাখতেছি, ঠিক আছে। দ্যাটস ইট। এটাই বুঝতে, মানে ওয়েবসাইট বুঝতে পারবে যে এটা একটা ক্যাটের ইমেজ, তখন সে ক্যাটের ইমেজটা আমাকে শো করবে। তো এটা যদি না শো করতো তাহলে আমাকে অনেক খুঁজতে হতো না, ওয়েবসাইট প্রতিবন্ধী হয়ে যেত তখন, কারণ আমার সুবিধা হইতেছে না এখানে। আমি এখানে বলে দিলাম যে দিস ক্যাট ইমেজ, ক্যাট ইমেজ, তখন হচ্ছে কি ওয়েবসাইট আমাকে ক্যাট ইমেজটা দিতেছে, মানে আমার ইমেজটা দিতেছে। এবং এভাবে আমি আমার র্যাঙ্কও করাতে পারতেছি, আমার জন্য সুবিধা দিতেছে। যে অবশ্য সুবিধা অল ট্যাগ, মানে অল্ট মানে কি অল্টারনেটিভ অ্যাট্রিবিউট দিন। 70 ট্যাগ কেন ইউজ করবো, কারণ কোনটা ন্যাপ, ন্যাপ যদি বলে দিই যেটা হচ্ছে ন্যাপ, তখন কি কিবোর্ড দিয়ে আমি এটা ন্যাভিগেট করতে পারবো, ইজেন্ট ইট? ঠিক আছে, আমি বলতে পারবো যে আমি ক্লিক করলে, ডানে ক্লিক করলে ওই কিবোর্ডের ন্যাপ বারে যে আছে, যেমন যদি আমরা দেখি যে হচ্ছে ন্যাপ, এটাই দেখলাম। আচ্ছা, আমরা হচ্ছে যাই নাই, বা ওরকম বেটার ওয়েবসাইটে যাই নাই, আমার মনে করতেছে না কোনো ওয়েবসাইট যেখানে ব্লক আকারে আর কি দেওয়া। যাই হোক, এটা আমি মানে এই যে ন্যাপ বার আছে এখানে, এখানে ধরেন এই যে এটা, এখান থেকে এটা নেভিগেট হবে, যেমন হইতেছে না এখন, হওয়ার কথা। যাই হোক, সঠিক ওয়েবসাইটে আমরা যাই নাই, তাই হইতেছে না সম্ভবত। এখন হচ্ছে আমাদের এই যে ফর্ম, ফর্ম বা ইনপুটের সাথে লেবেল যুক্ত করা। জিনিসটা হচ্ছে যে লেবেল কি কাজ করে?
কোনো ইনপুট যেমন ধরেন ফেসবুকের যে লগইন পেজ সেখানে কি জিনিসটা আসে সেখানে লেখা থাকে না যে এই ইনপুট এই ইনপুটটা হচ্ছে ইমেলের জন্য, এই ইনপুটটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। আমাদের সুবিধার জন্য না? এই যে সুবিধার জন্য কি হইলো আমরা এখানে ইমেল ইনপুট করার জায়গায় ইমেল ইনপুট করলাম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড করলাম। এখানে যদি লেবেলে বলা না থাকতো যে এটা ইমেল নাকি ইমেল নাকি হচ্ছে গিয়া পাসওয়ার্ড, তো আমি কি বুঝতে পারতাম? না, বুঝতে পারতাম না। এই যে আমাকে সুবিধাটা করে দিল, এটাই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি যে অর্গানাইজ ভাবে ওয়েবসাইট সাজানো, সবার জন্য অ্যাক্সেসিবিলিটি করা, সিম্পল ভাবে করা আর কি, ইউজার ফ্রেন্ডলি আর কি, যেটাকে বলে ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, এটাই মেন জিনিস, যে একটা ওয়েবসাইট যেন সবাই বুঝতে পারে এখানে কি বলা আছে, দ্যাটস ইট। এবং যত প্রকার সুযোগ সুবিধা দেওয়া যায়, যত প্রকার মানে সিম্পল ভাবে বোঝানো যায়, সেটাই হচ্ছে আমাদের এইচটিএমএল অ্যাক্সেসিবিলিটি, যেন সবাই এটাকে বুঝতে পারে। যে অনেকে অনেক ফন্ট বুঝতে পারে না, হয়তোবা আমার ট্রান্সলেট দিয়ে দিলাম, ঠিক আছে, যে এটা আমি বাংলাতে বুঝতে চাই, বাংলাতে বুঝলাম। অনেকে ইংলিশ পারে না, অনেকে হচ্ছে ধরেন যে মাউস চালাতে পারে না, কিবোর্ড দিয়ে কাজ করে। অনেকে হচ্ছে আমরা যদি অর্গানাইজ করে দিই কোনটা হেডিং, কোনটা ন্যাপবার, কোনটা হচ্ছে আর্টিকেল, তাহলে আমরা আরো ভালো মতো অর্গানাইজ হয়ে বুঝতে পারলাম। হিজি হিজি থাকলে তো অনেক খুঁজতে হবে। আমি যদি সার্চ করি ওয়েবসাইটের মধ্যে যে ক্যাট ইমেজ, তখন ওয়েবসাইট আমাকে ক্যাট ইমেজটা দিল, বাট ওয়েবসাইট কিন্তু আসলে জানে না কোনটা ক্যাট ইমেজ, মানে ইমেজ দেখে জানে না। তো সে আমাকে ক্যাট ইমেজটা দিল। এই জিনিস করছে যে ইউজার ফ্রেন্ডলি করাকেই ওয়েব অ্যাক্সেসিবিলিটি বলে, এক কথায় উত্তর। ছবিতে অল ট্যাগের গুরুত্ব কি? আমরা অল ট্যাগ মানে জানি যে আমরা যখন কোনো কিছু সার্চ করতে যাই, এই যে গুগল কিন্তু আমাদের ইমেজটাকে চেনে না। সে চেনে কি? যে ইমেজের মধ্যে কি লেখা আছে? ইমেজের মধ্যে লেখা আছে দিস ইজ ক্যাট ইমেজ, দিস ইজ ক্যাট ইমেজ। এইটা দেখেই সে আমাকে ক্যাট ইমেজটা শো করে। ওকে? এটাই। তারপর বলছে যে ব্লক এবং ইনলাইন এলিমেন্টের পার্থক্য কি? আমরা তো জানি যে ব্লক এবং ইনলাইন এলিমেন্টের পার্থক্য কি। ডি, পি, H1 এই সবগুলো হচ্ছে মানে এই যে হেডিং ট্যাগ গুলো, সবগুলো হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, যেটা হচ্ছে ফুল উইডথ নিয়ে নেয় ডান থেকে বাম পর্যন্ত। এবং যেহেতু ফুল উইডথ নিয়ে নেয়, সেহেতু কি এই উইডথের মধ্যে আর আমরা নতুন কোনো টেক্সট দিতে পারবো না? নিচে থেকে শুরু হবে, ঠিক না? নিচে থেকে শুরু হয়। স্প্যান ট্যাগ কি? স্প্যান এবং এ ট্যাগ, মানে হাইপারলিংক যে ট্যাগটা আছে, তো এই ট্যাগগুলো কি? আমাদের ইনলাইন এলিমেন্ট। শুধু যতটুকু জায়গা তাদের দরকার ওই জায়গাটুকুই নেয়, হাইটের যতটুকু দরকার ওইটুকুই নেয়। নেওয়ার পরে কি? আমাদের তার পাশ থেকে শুরু হয়। যেমন এই যে এটা হচ্ছে যদি আমাদের ইনার এলিমেন্ট হয়, দেন এখান থেকে শুরু হবে। কিন্তু ব্লক এলিমেন্ট কি? এই যে ডান থেকে বাম পর্যন্ত পুরোটা ওয়েট নিয়ে নেয়, অ্যাভেলেবল ওয়েট। তারপর হচ্ছে কি? সেই নিচে থেকে শুরু হয়। তো এটা আমরা জানি সবাই, এর আগে এটা জাতীয় কোশ্চেন। তারপর আমাদের HTML ফর্ম কি? HTML ফর্মটা হচ্ছে এই যে ফর্ম তো আমরা জানি, এই যে ইউজার নেম, একটু আগে পড়লাম লেবেল, এই যে ইউজার নেম এটাই হচ্ছে লেবেল, এই যে পাসওয়ার্ড এটা হচ্ছে লেবেল। ঠিক আছে, যেটা কি বলা আছে, যেটা কি আসলে অ্যাকচুয়ালি ঠিকই আছে। কালকে যেটা বুঝাইলাম ওটা আসলে কমপ্লেক্স, আমার নিজের জন্য কমপ্লেক্স লাগতেছে, এখন খুবই সোজা তবে বোঝানো হয়ে যাচ্ছে, এটা ভালো। ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করে সার্ভারে পাঠানোর জন্য HTML ফর্ম ব্যবহার করা হয়। এবং লগ ইন, রেজিস্ট্রেশন এবং বার সবই ফর্ম। এই যে আমরা তো বুঝলাম এই ফর্ম জিনিসটা কি। আমাদের আমাদের হচ্ছে ইউজার নেম থাকে বা মাঝে মাঝে ইমেল থাকে। এখানে ইমেল, ইউজার নেম, তারপর কি পাসওয়ার্ড, তারপর আরো আরো থাকতে পারে ফোন নাম্বার। এই সবগুলো হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে মানে লগ ইন করতে যাই, তখন এগুলো দিলাম। আমাদের সার্ভার যে ডাটাবেস আছে সেখানে গেল, সেখানে মিলে দেখলো যে আমার আইডিতে, আমার যে তানজিম আইডি, সেখানে মিলে দেখলো যে ও আচ্ছা এই আইডির পাসওয়ার্ড কি মিলছে কিনা, এই আইডির আমি যে ইনফরমেশন দিয়েছি আর যে ইনফরমেশন প্রিজার্ভ আছে দুটা কি মিলছে কিনা। যদি মিলে যায় সেক্ষেত্রে আমাদের এটা খুলে দেয়, মানে এইটা আর কি, মানে লগ ইন পেজটা ওপেন হয়ে যায় বা ফেসবুক আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। এই যে টাইপ হেয়ার বা পাসওয়ার্ড হেয়ার এখানে দিলাম, এইটা হচ্ছে ইনপুট সে নিল, এবং সেটা এই ইনপুট আকারে গেল। এই ইনপুট যে নিল এই পুরোটা হচ্ছে আমাদের ফর্ম, এই ফর্ম দিয়ে আমাদের এই কাজটা করি। বোঝা গেল? মানে সার্ভারের কাছে যে এভাবে আমার সার্ভারের কাছে যেটা যাবে, যেটা আমাদের চাবি, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, কিভাবে যাবে? এই ফর্মের মাধ্যমে। গেট এবং পোস্ট মেথড, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মেথড। আমাদের কোশ্চেন ছিল 11 নম্বর যে গেট এবং পোস্ট মানে এর পার্থক্য কি? গেট মানে হচ্ছে আমাদের সম্ভবত সাব কি জানো, গেট। পোস্ট মানে কি? পোস্ট মানে সাবমিট করা না? মানে আমি ফেসবুকে যে পোস্ট করতেছি, ধরেন ওটা একটা পোস্ট মেথড। গেট মানে কি? আমাদের পোস্ট না, এটা সম্ভবত কি জানো ছিল, আমি সত্যি এখন এটার সাথে ফুললি ফ্যামিলিয়ার না। যেমন গেট বলতে বোঝায় যে এটি মূলত সার্ভারের আর কি ডাটা, সার্ভার থেকে ডাটা আনতে ব্যবহৃত করা হয়। যেমন ইউআরএল, আমি যদি সার্চ করি যে youtube.com, তাহলে এই ইয়ে, এটা কি হবে? এটা এটা ওই যে মানে এই ইউআরএলটা দ্বারা আমাদের youtube.com চলে যাবে, ঠিক না?
youtube.com সার্চ করলে হচ্ছে আমাদের ইউটিউবে চলে যাবে। google.com সার্চ করলে আমাদের গুগলে আর কি, মানে গুগল ওয়েবসাইটটা দেখাবে। যেমন যখন আমি মানে গেট ব্যবহার করি, তখন মানে এই ফর্মের ডাটাগুলি সরাসরি হচ্ছে ইউআরএল এর সাথে কানেক্টেড হয় বা যুক্ত হয়ে সার্ভারে যায় আর কি। ঠিক আছে? যেমন আমি ইউটিউবের একটা ভিডিও দেখতে চাই, youtube.com দেন হচ্ছে একটা ভিডিও। যেমন কোয়েরি আমি যদি আসলে সার্চ করে দেখাই, এখানেই সার্চ করে দেখাই, যেমন ইউটিউব, এখানে ওয়াইটিতে গেলাম। ঠিক আছে? যাওয়ার পরে এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেস ইউটিউব। যখন আমি এখানে এই যে আমি যখন গোপাল ভাঁড় চালাবো, এখানে গোপাল ভাঁড় চালালাম, গিন্নি এটা আমি চললো। ঠিক চুলটা আছে? একটু কেটে এই দেখেন এইখানে কি ওয়াচ ওয়াচ ভি হ্যান কিছু একটা আসছে, এটা কিন্তু আমাদের বেস ইউআরএল। তখন এই জিনিসটা যে আমাদের এখানে গোপাল ভাঁড় চলবে, এই গোপাল ভাঁড় চলার, এই যে গোপাল ভাঁড় চলতে গেলে আমার এখানে কি দেখাইলো, মানে ওয়েবসাইটের কাছে গেল যে গোপাল ভাঁড় চালাতে চায় কে, তানজিম গোপাল ভাঁড় চালাতে চায়। এই যে হচ্ছে এক্সট্রা ডাটা, মানে এই মানে এই সিরিয়ালের গোপাল ভাঁড় চালাতে চায়। মানে আমি ক্লিক করলাম এখানে, দেন এই আইডিটা গেল, আইডিটা সার্ভারে গেল, সার্ভারের সাথে ম্যাচ হলো, দেন আমার গোপাল ভাঁড়টা চললো। এই জিনিসটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে? আমি সার্ভার ইউআরএল এর সাথে, মানে ইউআরএল এর সাথে অ্যাটাচড হয়ে আমার এই তথ্যটা ওয়েবসাইটে গেল, দেন এটা চললো। আচ্ছা, আমি যদি এখন একটা কাজ করি, আমি যদি এই লিঙ্কটা কপি করি, এই লিঙ্কটা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, এই দেখেন এখন কি আমার গোপাল ভাঁড়টা চলার কথা, মানে চলতেছে কিভাবে আসলে। আমার তো ইউটিউব মানে সে কি করলো গেলাম, সেম গিন্নি ভিডিও চলতেছে, ঠিক না? কিভাবে সেম ভিডিও চললো? আমার এই যাওয়ার কথা তো সে প্রথমে গেছে ইউটিউব.com-এ, ইউটিউবে.com-এ যাওয়ার পরে সে এই সার্ভারের সাথে আমার ডাটা মিলিয়েছে। এই যে যে আইডিটা, ওয়াচের যে আইডিটা, এই আইডিটা হচ্ছে এই ভিডিওর সাথে অ্যাটাচড, এই ভিডিওর সাথে অ্যাটাচ। ঠিক আছে? তো যখন এই আইডিটা দিয়ে আমি সার্চ করলাম, তখন সে মিলাইলো এই আইডি দিয়ে কোন ভিডিও ওপেন হবে, কোন ভিডিওটা চলবে, এবং এটা হচ্ছে ইনপুট। তো তখন সে কি করলো, এই ভিডিওটা হচ্ছে ওপেন করলো, মানে এই ভিডিওর সাথে এই আইডিটা মিলে গেছে, তাই এই ভিডিওটা ওপেন করছে। এটাই হচ্ছে আমাদের গেট মেথড, যে গেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে তথ্য মানে বের করে নিয়ে আসে, এবং এইখানে যে তথ্যটা যায় সেটা ইউআরএল এর সাথে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে? তাহলে হচ্ছে পোস্ট মেথডটা কি? পোস্ট মেথডটা হচ্ছে আমরা যদি দেখি এফবি লগইন পেজ, এফবি লগইন, এখানে সম্ভবত আমার আইডিটাই চলে আসবে, আমার আইডিটাই চলে আসছে। যাই হোক, লগইন পেজ আসে নাই। তো এফবি লগইন ফর্ম আমি যদি ইমেজেই দেখি, এই যে দেখেন এখানে কিন্তু কোয়েরি, এখানে যেতেছে কি ইউআরএল এর সাথে আমাদের তথ্যটা যেতেছে প্রজেক্ট মানে সার্ভারে। কিন্তু পোস্ট মেথডে কি যাবে? পোস্ট মেথড হচ্ছে যে আমার এই একটা প্যাকেজ আকারে যায়, যে ইমেল, ফোন নাম্বার অথবা হচ্ছে পাসওয়ার্ড। এই যে আমি যখন সার্চ করলাম, এটা হচ্ছে প্যাকেজ আকারে গেল, ওয়েবসাইটে গেল হচ্ছে যেমন সাবমিট করলাম, এটা করার পরে এই যে ফর্মে যে আমার ইমেলের ডাটা এবং পাসওয়ার্ড ডাটা প্যাকেজ আকারে গেল, দেন গিয়ে দেখলো আমাদের ডাটাবেসের সাথে মিলাইলো যে ও আচ্ছা এটা তো তানজিমের ডাটা, মিলে গেছে, দেন ফেসবুকটা ওপেন করে দিই। এই জিনিসটা হচ্ছে সিকিউর থাকে। ইউআরএল এর সাথে গেলে কি সিকিউর থাকবে? অবশ্যই না। এটা পুরো ওপেন। মানে আমি আপনাকে এই লিঙ্কটা দিলাম, আপনি এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই ইসে ইউটিউবের লিঙ্কে চলে আসতে পারতেছেন। বাট আমি যদি আপনাকে এই ফেসবুকের লিঙ্কটা দিই, আপনি কখনো আমার আইডিতে ঢুকতে পারবেন? পসিবলই না। কেন? কারণ এটা সিকিউর না, মানে সিকিউর। এটা হচ্ছে মানে লুকানো। এটা তো খোলা না। এটা আপনি দেখতে পারবেন না আমার পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড। কারণ আমি এটা লিঙ্ক ইউআরএল দিলে তো আপনি ঢুকতে পারবেন না। কারণ সিকিউর সিস্টেম এটা বাইন্ড করা। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন পার্থক্য ছিল আমাদের গেট এবং পোস্ট মেথডের মধ্যে। গেট মানে ইউআরএল এর সাথে যায় এবং এটা আমাদের তথ্য দেখায়, অ্যাকচুয়ালি শো করে, যে এটা মূলত হচ্ছে ডাটা মানে রিসিভ করে ফেচ করে এই আমাদের অ্যাকচুয়াল ওই ভিডিওটা শো করে, বা আমাদের যে কোনো জিনিস হতে পারে, গুগলের সাথে কোনো একটা লিঙ্ক হতে পারে। ঠিক আছে? মানে বেস ইউআরএল এর সাথে আমাদের হচ্ছে ওই গেট মানে ইনপুটটা আর কি, মানে বলতে পারতেছি না কি বলে, এটা আইডি ধরেন বেস ইউআরএল এটা, এটার সাথে আইডিটা আমাদের যদি অ্যাটাচ করে দিই, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের গেট মেথড। যে প্রথমে আমাদের ইউটিউব সার্চ করলো, দেন ইউটিউব সার্চ করে ইউটিউবের মধ্যে যে স্পেসিফিক আইডিটা আছে সেই আইডিটা শো করলো আমাদের, এবং এটাকে আমরা বুকমার্ক করতে পারবো। কিন্তু আমরা যদি এই ফেসবুকের লগইন পেজটাকে বুকমার্ক করি, কখনোই আমার আইডি কিন্তু দেখা যাবে না, কারণ এটা কিন্তু আসলে সিকিউর, এটা বুকমার্ক করা জিনিস না। হয়তো বা ফেসবুকে যাবে, ইউআরএল যাবে, মানে গেট মেথড মাধ্যমে যাবে। বাট পোস্ট মেথড জিনিসটা কি, এটি সার্ভারে কোনো নতুন ডেটা
জমা হয় বা আপডেট হয় বা যেই সাবমিট করার হচ্ছে প্রসেসটা হচ্ছে পোস্ট মেথড। এবং এই হচ্ছে মেথডে যে আমাদের এটি ফরম্যাট ডাটাগুলোকে ইউআরএল এর বদলে সরাসরি এইচটিটিপি রিকোয়েস্ট আর কি, যেমন এটা কিন্তু ইউআরএল না, এইচটিটিপি রিকোয়েস্টটা দেখায়। ওকে, এবং এটা কিছু ব্যবহার করা হয় আমাদের যে ফর্মে ব্যবহার করা হয় বা বিভিন্ন লগইন পেজে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে যে জিনিসটা আমি বুঝলাম ওটা বোঝানোর চেষ্টা করলাম, আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না, বুঝার কথা। তারপরে আমাদের যদি বলি যে তারপরে কি, আচ্ছা এখানে কি বলা ছিল, ফর্ম সাবমিট করার ডাটা সার্ভারে কিভাবে যাবে তা নির্ধারণ করে। আচ্ছা, গেট মেথড ইউআরএল দেখায়, কম সিকিউর, সার্চ করা বা ফিল্টার করা ব্যবহৃত করা হয়, বুঝলাম, আমরা শিখলাম। ডাটা লুকিয়ে পাঠায়, বেশি সিকিউর, লগিং এবং পেমেন্ট ব্যবহার করা হয়। ওকে, সেম। সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট বোঝানোর কিছু উপায় আছে, মানে ক্যাসকেডিং স্টাইল শিটটা কি, ওয়েবসাইটের লেআউট, কাঠামো, রং, সাইজ, ফন্ট সাইজ এই সব কিছু নির্ধারণ করে কি আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। মানে এটা হচ্ছে এই শিটের মাধ্যমে আমাদের রিসিভারকে ডিজাইন দিই, হ্যান ত্যান, এটা তো জানি সবাই আমরা। সিএসএস বক্স মডেলটা কি? সিএসএস বক্স মডেল হচ্ছে যে আমাদের চারটা জিনিসটা গঠিত: কন্টেন্ট, তারপর হচ্ছে আমাদের প্যাডিং, দেন বর্ডার, দেন হচ্ছে মার্জিন। এই পুরোটা হচ্ছে আমাদের বক্স মডেল। তো এই সিএসএস প্রতিটি এলিমেন্টকে বক্স বা বাক্স হিসেবে ভাবা হয়। সিএসএস প্রতিটি এলিমেন্টকে বাক্স, এই বক্সে 4টি স্তর থাকে। আচ্ছা, প্রথমে আমাদের কন্টেন্ট, এটা একটা বক্স। তারপর হচ্ছে আমাদের প্যাডিং স্তর, মানে এই কন্টেন্ট এবং বর্ডারের মাঝখানে যে জায়গাটা আছে সেটা প্যাডিং। তারপরে কি বর্ডার, এটা কিন্তু আমাদের কোশ্চেন আসছিল। দেন মার্জিন। এই পুরোটা নিয়ে হচ্ছে আমাদের বক্স মডেল। ঠিক আছে, এবং এখানে আমরা একটা জিনিস শিখছিলাম যে বক্স সাইজিং, বক্স বর্ডার জিনিসটা কি। এটি না দিলে প্যাডিং যোগ করলেও বক্সের মোট সাইজ বেড়ে গিয়ে লেআউট ভেঙে যাবে। আচ্ছা, মানে হচ্ছে আমরা বক্স বক্স সাইজিং, বক্স বর্ডার জিনিসটা দিছিলাম, এটা যদি আমরা দিয়ে দিই বক্স সাইজিং, বক্স বর্ডার যদি না দিই তাহলে কি হবে, আমরা যদি প্যাডিং বাড়াই না তাহলে হচ্ছে এই বক্স বর্ডারটা বৃদ্ধি পেয়ে যাবে। কন্টেন্ট সেম থাকবে, বক্স বর্ডারটা বৃদ্ধি পেয়ে আমাদের টোটাল লেআউটটা কি আরো বড় হয়ে যাবে এবং আশেপাশের লেআউটকে ভেঙে দিতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বক্স সাইজিং, বক্স বর্ডার দিয়ে দেই তাহলে এই বক্সটা একদম অ্যাজ ইট ইজ, এর সাইজের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। কেন থাকবে? কারণ আমরা যদি এখানে প্যাডিং দেই, তারপরে হচ্ছে প্যাডিং দিলে কন্টেন্ট ছোট হয়ে যাবে, তারপর আমাদের আমাদের এই বর্ডারের পুরুত্ব কমে যাবে, কিন্তু কোনোভাবেই আমাদের এই পুরো বক্সটার সাইজ বৃদ্ধি পাবে না, মানে নিট সাইজ বৃদ্ধি পাবে না। বোঝা গেল? যত প্যাডিং বাড়াই আমরা, কন্টেন্ট ছোট হয়ে যাবে। এখন বলবেন যে কন্টেন্ট ছোট হয়ে গেলে কিভাবে হবে, আমাদের তো কন্টেন্ট ছোট হয়ে গেলে টোটাল লেআউট আমাদের ভাঙবে না। একটা কন্টেন্ট ভেঙে গেল দরকার হলে, ঠিক আছে, বাট টোটাল লেআউটটা ভাঙবে না। এটা যদি একটু বড় হয়ে যায়, আশেপাশে একটা লেআউট থাকবে হয়তো, বা এখানে একটা লেআউট ছিল, সেই লেআউটটা কি হবে, এতটুকু সাইজের জন্য আর একটু রাইট সাইডে চলে যাবে, এটা রাইট সাইডে চলে গেলে আরেকটা রাইট সাইডে চলে যাবে, এভাবে লাস্টটা তো নিচে চলে যাবে। লাস্টটা নিচে যাওয়ার কারণে কি পুরো লেআউটটাই ভেঙে যাবে। তো এটার জন্য আমাদের একটা আইটেম ছোট হয়ে যাক, সমস্যা নাই, আমার দরকার হলে প্যাডিং কমিয়ে দিব, কিন্তু বক্স বর্ডার দিলে, মানে বক্স সাইজিং, বক্স বর্ডার দিলে, বর্ডার বক্স দিলে এইটা আর কি, মানে সাইজ ফিক্সড হয়ে যায় আর কি, ভিতরে চেঞ্জেস হবে বাট বাইরে না। এবং এই পুরো জিনিসটাকে হচ্ছে বক্স সিএসএস বক্স মডেল বলা হয়। আচ্ছা, আমি যদি মার্জিন এবং প্যাডিং এর কথা বলি, এটা তো আমরা জানি যে মার্জিন হচ্ছে বাইরের স্পেস, প্যাডিং হচ্ছে ভিতরের স্পেস। এটা অ্যাকচুয়ালি বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। সিএসএস স্পেসিফিসিটি বা কি কাকে বলা হয়, মানে হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি হচ্ছে সিএসএস এর ধারা, যে কোন ধারায় আমার ইটা হবে আর কি, মানে সিএসএস নিবে। যেমন আমি যদি সিএসএস এর ধারা হচ্ছে 6টা সম্ভবত। প্রথম হচ্ছে ইউনিভার্সাল সিএসএস, তারপরে আমাদের ইন তারপর হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস, দেন এক্সটার্নাল সিএসএস এর মধ্যে ওভাররাইড সিস্টেম আছে একটা, দেন এক্সটার্নাল সিএসএস ক্লাস সিএসএস, দেন আইডি, তারপর হচ্ছে তারপর প্রথমে হচ্ছে ইউনিভার্সাল, তারপরে এলিমেন্ট, তারপর ক্লাস, তারপর আইডি, তারপর ইনলাইন, দেন হচ্ছে ইম্পর্টেন্ট। মোট 6টা, এখানে 4টা দেওয়া আছে, মোট 6টা। তো ইউনিভার্সাল সিএসএসটা কি, কালকে আমরা দেখছিলাম, আজকে আবার দেখি ভালো মতো, আজকে আরো ভালো বুঝতে পারতেছি। এই যে এটা হচ্ছে ইউনিভার্সাল সিএসএস, এখানে দিলাম কি মার্জিন জিরো, মানে সবগুলোর ক্ষেত্রে আমার মার্জিন জিরো হবে। বাট আমি করলাম কি, এই যে এটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিএসএস বলে কি, এলিমেন্ট সিএসএস মানে হচ্ছে এইচটিএমএল সিএসএস আর কি, মানে এইচটিএমএল এর যে বলে না সিএসএস সিলেক্টর কয়টা, টোটাল হচ্ছে কয়টা ছিল, এইচটিএমএল সিলেক্টর আছে না একটা, ওই এইচটিএমএল সিলেক্টর মানে পুরো বডিকে নিয়ে নিছি আমরা। আমরা বললাম যে বডির মার্জিন হবে কি 199 পিক্সেল, এটা 200 পিক্সেল দিয়ে গেছিলাম। আচ্ছা, 200 পিক্সেল দিই, 100 পিক্সেল দিই। তার মানে কি আগের আগের ইউনিভার্সাল এটাকে আমার এই এইচটিএমএল সিএসএস কি ওভাররাইড করে দিছে। এখন জিনিসটা কি, যে সিএসএস আর একটা ওভাররাইড সিস্টেম আছে, সেটা হলো আমি যদি আগে কিছু বলি এবং পরে আর একটা জিনিস বলি, তাহলে পরেরটা আগেরটাকে ওভাররাইড করে দেয়। ঠিক আছে, যেমন এই বডির মধ্যে কি আমার পিটেক না,
এটাও এইচটিএমএল এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের পি হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট, মানে এইচটিএমএল সিলেক্টর। তা আমরা বডিকে বললাম তুমি মার্জিন 100 করো, আমি পিট্যাগকে বললাম তুমি মার্জিন হচ্ছে গিয়া 1000 করো। তাহলে এটা আরো বেশি স্পেসিফিক ভাবে বলছি যে পিট্যাগ তুমি হচ্ছে গিয়া এই মার্জিনকে 1000 পিক্সেল করো। এখন আমাদের ওয়েবসাইটে পিট্যাগ কিন্তু 1000 পিট্যাগ থাকতে পারে, সকল পিট্যাগে মার্জিন হবে কি 1000 পিক্সেল হয়ে যাবে। তা আমরা কি বললাম, ইউনিভার্সালে বললাম যে তুমি সবগুলো হচ্ছে মার্জিন 0 হবে। আমি বডিকে বললাম যে ওকে সবগুলো না, আমাদের বডিতে মার্জিন 1000 পিক্সেল হবে, সবগুলো বাকি সবগুলো থাকুক। আমি বললাম যে না, বডিতে 100 পিক্সেল হইলে হোক, আমাদের মার্জিন গুলো পি পি এর মার্জিন মানে পি ট্যাগের মার্জিন হবে আমাদের 1000 পিক্সেল। এখন আমি একটা ক্লাস নিলাম, মানে তখন কি হবে, এই আগেরটাকে ওভাররাইট করে দিবে, ঠিক আছে। আমি যদি বডিটাকে সেকেন্ড টাইম দিতাম, মানে এই বডিটাকে আমি যদি বলতাম যে বডি বাবা তুমি হচ্ছে এখানে আসো, এখানে এসে তোমার তুমি হবে এখন 10,000 পিক্সেল, তাহলে এই বডিটা আগের বডিটাকে কি করবে, ওভাররাইড করে দিবে, এবং এই বডিটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, মানে এখন ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখন আমরা ক্লাস দিই, ধরেন যে ক্লাসের নাম দিলাম তানজিম, দিয়ে এখানে বললাম যে কালার কালার হোয়াইট। কি হইলো, তানজিম যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা এখন কালার কালার হোয়াইট হয়ে গেছে। আমি যদি বাকি সব জায়গায় আচ্ছা কালার না দিয়ে বোঝাই, আমি মার্জিন দিয়ে বোঝাতেছিলাম। আমি বললাম তানজিম যে ক্লাস আছে সেই সবগুলো ক্লাসে মার্জিন 0 হবে। এখন আমি যদি পিটেক স্পেসিফিক বলে দিই, তারপর ওই ক্লাসেরটাই নিবে, কারণ কি এটি আমাদের সিএসএস রুল, যে প্রথম এলিমেন্ট মানে এইচটিএমএল সিলেক্টর সেটা নিবে, তার আগে নিবে ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে। ইউনিভার্সাল সিলেক্টরকে আমরা ওভাররাইড করতে পারবো কি দিয়ে, এইচটিএমএল সিলেক্টর দিয়ে। এইচটিএমএল সিলেক্টরকে ওভাররাইড করতে পারবো কি দিয়ে, এই যে আমার ক্লাস সিলেক্টর দিয়ে। এই যে ক্লাস সিলেক্টর মানে কি, যে ক্লাস নিলাম একটা ক্লাস সিলেক্টর, এই ক্লাস সিলেক্টরকে আমরা ওভাররাইড করতে পারবো কি দিয়ে, আইডি সিলেক্টর দিয়ে। আচ্ছা আমরা দেখি একটু, এই যে কালকে আমরা দেখছিলাম, এই যে আমরা 5টা ক্লাস নিছিলাম, 5টা ক্লাসের মধ্যে একটা ক্লাসে হচ্ছে পিট্যাগের ক্লাস ছিল তানজিম, পিট্যাগের আইডিও ছিল তানজিম। আমরা যখন বললাম দিস ইজ তানজিম, এবং এইখানে কি বললাম, এইখানে হচ্ছে আচ্ছা সরি এইখানে স্টাইলে কি বললাম যে তানজিমের ক্লাসগুলো হবে অ্যাকোয়া, ক্লাসের কালার হবে অ্যাকোয়া, কিন্তু এই তানজিম আইডির কালারটা হবে কি ব্ল্যাক। তা আমাদের রেজাল্টটা কি আসছিল, এই দেখেন এটা ব্ল্যাক, তানজিম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা চেঞ্জ করার দরকার নেই। দেখছেন তাহলে কি হলো আমাদের, এই ক্লাস সিলেক্টর থেকেও আইডি সিলেক্টরের পাওয়ারটা কি বেশি। এখন কি ইনলাইন ইনলাইন এলিমেন্ট, মানে এই আইডি সিলেক্টর থেকে আমাদের ইনলাইনের পাওয়ারটা আরো বেশি হবে। ওকে, আমরা একটাই নেই, আমরা এটাকেই হচ্ছে এটাকে আমরা ক্লাসটা, এই ক্লাসটাকে আমরা কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। কমেন্ট আউট করে দিলাম, আচ্ছা কমেন্ট হবে হবে না, ডিলিট করতে হবে ডিলিট। তো আমি এখানে বললাম, এই লাইনে বললাম স্টাইল, স্টাইল বললাম যে কালার হচ্ছে আমাদের কি ব্লু। ওকে, আমাদের এখানে কি বাকিগুলো ক্লাস, একটা আইডি, এবং এখানে আমি আইডিও নেই, দেখি আইডির পাওয়ারটা বেশি নাকি ক্লাসের পাওয়ারটা বেশি। এখানে আমি আইডি নিব, আইডি হচ্ছে তানজিম, তো আইডিও নিলাম এবং কালার ইনলাইনও নিলাম, কার পাওয়ারটা বেশি আমরা দেখি এখন। এই দেখেন, এই যে ব্লুর পাওয়ারটা কি বেশি হয়ে গেছে, কারণ কি ইনলাইনের আমাদের সিএসএসটা কি নিছে, ইনলাইনের প্রায়োরিটি বেশি দিছে এখানে। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কিভাবে করে, ইম্পর্টেন্ট মূলত করে যে এখানে একটা হচ্ছে ই দিয়ে দেয়, দেন ইম্পর্টেন্ট, এরকম ভাবে হয়তো ইউজ করে, দেন কি এটা যেভাবে হয়ে যাক এটা কি নিয়ে নেয় আমাদের, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এই সিএসএস দেখাইতে পারতাম, এই সিএসএস হইলে যেহেতু লিঙ্ক করা নেই, দরকার নেই। তো এই জিনিসটা ইউজ করা মানে ইউজ করা উচিত না সিএসএস এর ক্ষেত্রে, এটা আমি জাস্ট সংজ্ঞার জন্য বললাম। উচিত না কেন, কারণ এই জিনিসটা হচ্ছে ভালো প্র্যাকটিস না, যে ইম্পর্টেন্ট দিয়ে খুবই প্রয়োজন ছাড়া ইম্পর্টেন্ট দিয়ে কোনো একটা জিনিসের কালার চেঞ্জ করা বা সিএসএস করা আর কি। তারপর হচ্ছে আমাদের, তো যদি দুটি ক্লাসের পয়েন্ট সমান হয় তাহলে সবচেয়ে নিচের লাইনটাই জিতবে, মানে হচ্ছে প্রায়োরিটি লিস্ট। ওকে, বোঝা গেল আমাদের স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি কি জিনিস। ওকে, এবার হচ্ছে ক্লাস এবং আইডি সিলেক্টর, ক্লাস এবং আইডি সিলেক্টর, ঠিক আছে।
তো ক্লাস এবং আইডি সিলেক্টের মধ্যে কে পাওয়ারফুল আমরা এখনই দেখলাম যে অবশ্যই আইডি বেশি পাওয়ারফুল, এবং এটা ও আচ্ছা পাওয়ারফুল তো বুঝলাম, ওভারহেড করে দেয়। ক্লাস আমাদের মাল্টিপল জিনিস সিলেক্ট করতে ব্যবহৃত করা হয়, যেমন এই যে মাল্টিপল সিলেক্ট করছি আমরা, এবং আইডি হচ্ছে মাল্টিপলের মধ্যে যে কোনো একটা কালার আমরা চেঞ্জ করতে চাই, এই একটা আমরা আইডি দিয়ে করবো। এখন কি হইতে পারে, আমরা 10টা কালার আইডি দিয়ে চেঞ্জ করতে পারি, বাট এটা ভালো প্র্যাকটিস না। আমাদের হচ্ছে মেন মানে ভালো প্র্যাকটিস কোনটা, যে কালার ক্লাস হচ্ছে আমরা যেমন এই যে বললাম যে ক্লাসের ক্লাস হচ্ছে আমাদের প্রায়োরিটি, এটা কিন্তু কম, আইডির প্রায়োরিটি কি বেশি। তো আমরা আমাদের হচ্ছে 10টা যদি একই ক্লাসের দেই, 10টা যদি একই কালারে হয়, আমাদের 10 নম্বরটা যদি আমাদের কালার চেঞ্জ করতে চাই, বা 5 নম্বরটা মাঝখানে কালার চেঞ্জ করতে চাই, আমাদের আইডি জায়গায় থাকুক, আমরা জাস্ট খালি সরি ক্লাসের জায়গায় থাকুক, আইডি হচ্ছে কি আমরা চেঞ্জ করে দিলেই ওই স্পেসিফিক কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে আইডির যে সিএসএস করতে চাই ওটা চেঞ্জ হয়ে যাবে। তো সিম্পল কথায় ক্লাস হচ্ছে মাল্টিপলের জন্য সিলেক্ট করা হয়, আইডি হচ্ছে কি সিঙ্গেলের জন্য সিলেক্ট করা হয়। ওকে, তারপরে ফ্লেক্স বক্সের সুবিধা, ফ্লেক্স বক্স এবং এর সুবিধা। আচ্ছা, ফ্লেক্স বক্স কি? ফ্লেক্স বক্স হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ফ্লেক্স ডিরেকশন, রো নাকি সেন্টার, এই সব কিছু হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেম। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে আমাদের কি ফ্লেক্স বক্স। এখন এই যে যেমন জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে গিয়া আমাদের এটা নিয়ে আরেকটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম, এটা আগে শিখেছি আজকে। এটা তো আসলে এখন কারো গ্যাপ থাকার কথা না। জাস্টিফাই কন্টেন্ট কি আমাদের হরাইজন্টালি আমাদের ডিসপ্লে ফ্লেক্স আইটেম গুলো কিভাবে বিন্যস্ত হবে তা নির্ধারণ করে। অ্যালাইন আইটেম হচ্ছে আমাদের ওই যে ভার্টিক্যালি কিভাবে বিন্যস্ত হবে আমাদের ফ্লেক্স আইটেম গুলো, সেগুলো নির্ধারণ করে। তারপর হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স কি ওই যে আবার আরেকটা শুধু আছে ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে আমরা বলতে পারি, আবার ফ্লেক্স র্যাপ আছে। এই সবগুলো হচ্ছে আমাদের কি ফ্লেক্স বক্স, মানে যেগুলো ডিসপ্লে ফ্লেক্স করার পরে যেগুলো কাজগুলো করি আমরা, সবগুলো হচ্ছে আমার ফ্লেক্স বক্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, এবং ডিসপ্লে গ্রিড হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল। আমরা বুঝতে পারছি যে ফ্লেক্স বক্স হলো ডিসপ্লে ফ্লেক্সের আদলে যত ফ্লেক্স আইটেম আছে, যেমন জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ফ্লেক্স, তারপর আর কি ফ্লেক্স ডিরেকশন, এই সবগুলো হচ্ছে আমাদের ফ্লেক্স বক্সের অন্তর্ভুক্ত বা ফ্লেক্স বক্স। তো আমরা যখন একটা কন্টেনারকে বলবো, ঘোষণা করে দিব ফ্লেক্স, তুমি একটা ফ্লেক্স, তারপর আমি বলবো যে তোমার আইটেমগুলো কিভাবে বিন্যস্ত হবে। এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দেই, বা জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কি আমি যদি স্পেস বিটুইন দেই, তখন কিভাবে কি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে শো করছে, এবং এটা হচ্ছে কি ফ্লেক্স বক্সের মধ্যে হইতেছে। এবার আমাদের সিএসএস গ্রিড লেআউট, ফ্লেক্স বক্স যেখানে একদিকে সাজায়, গ্রিড সেখানে একসাথে রো কলাম দুইটাতে নিয়ন্ত্রণ করতে পারে, এবং এটি 2 ডাইমেনশনাল লেআউট। বললাম যেটা 2 ডাইমেনশনাল, আমি এর আগে বললাম এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, এটা 2 ডাইমেনশনাল। মানে এটা কলাম এবং রোতে সাইমেন্টেনিয়াসলি একসাথে সাজাতে পারে। 2 কলাম হচ্ছে এরকম, 3 কলাম যদি দেই তাহলে সেক্ষেত্রে এরকম হবে, যেটা কলামে তো সাজাইছে 3টা, আরেকটা হচ্ছে মানে আরেকটাকে রোতে 3টা সাজাইছে, এবং আরেকটা হচ্ছে কি আমাদের কি সেকেন্ড কলামে দিয়ে আসছে, মানে সেকেন্ড রোতে নিয়ে আসছে। তো এখানে কলাম কয়টা, কলাম হচ্ছে 3টা, রো কয়টা, রো হচ্ছে 2টা, এই একটা রো, এই একটা রো। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে গ্রিড দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো যে কিভাবে এটা সাজবে, মানে 2 কলামে নাকি 3 কলামে নাকি কত কলামে কত রোতে সাজবে, এটা হচ্ছে নির্ধারণ করতে পারবো আমরা ডিসপ্লে গ্রিড দিয়ে আর কি, বা গ্রিড সিস্টেম দিয়ে। ওকে, এবং গ্রিড সিস্টেম একসাথে রো এবং কলামের সাথে সাইমালটেনিয়াসলি কাজ করে। এটা আমরা এখানেও করতে পারতাম, তবে এখানে দুটো কিছু ধাপ ছিল, এখানে একসাথে করা যেত না। এখানে প্রথমে আমাদের ডিসপ্লে আইটেমগুলোকে ফ্লেক্স করতে হতো, তারপরে হচ্ছে আমাদের ফ্লেক্স দিতে হইতো যে 25% করে তুমি জায়গা নিবা, তারপরে হইতে হতো ফ্লেক্স র্যাপ দিতে হইতো। এরকম জিনিসগুলো ধাপে ধাপে তেন গিয়ে নিচে আসতো। ওকে, এবার ফ্লেক্স বক্স বা সিএসএস গ্রিড, ফ্লেক্স বক্স বনাম সিএসএস গ্রিড। আচ্ছা, ফ্লেক্স বক্স এবং সিএসএস গ্রিডের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছে। তো ফ্লেক্স বক্স আমাদের 1 ডাইমেনশনাল, ফ্লেক্স গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল। এটা একসাথে একই দিকে কাজ করে, মানে যে কোনো নির্দিষ্ট দিকে কন্টেন্ট সাজানো যায়। এবং এটা হচ্ছে পুরো পেজের মধ্যে রো এবং কলামের দিকে মানে একসাথে সাজানো যায় কি, আমরা পুরো পেজে রো এবং কলামে হচ্ছে একসাথে এডিট করতে পারবো সাইমেন্টেনিয়াসলি, আমি বললামই। ওকে, তারপর মিডিয়া কোয়েরিজ কি? মিডিয়া কোয়েরিজ মানে হচ্ছে কি, যে আমাদের যে রেসপন্সিভ করি, এই যে মিডিয়া মিডিয়া হচ্ছে ম্যাক্স ওয়েট হচ্ছে 768 পিক্সেল। মানে কি, আমাদের এই জিনিসটা রেসপন্সিভ করার ক্ষেত্রে কাজে লাগে। 768 পিক্সেল ছোট হইলে, এত এর ছোট হলে সিএসএস চালু হবে। এই সিএস মানে স্ক্রিনটি 768 পিক্সেলের ছোট হইলে আমাদের ডেস্ক মানে কিরকম দেখতে হবে আমাদের এই সিএসএসটা, মানে আমাদের ওয়েবসাইটটা, সেটাই নির্ধারণ করে হচ্ছে আমাদের কি এই মিডিয়া কোয়েরি। ওকে, রেসপন্সিভ করে স্ক্রিনের সাইজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সিএসএস প্রয়োগ করার টেকনিক হলো মিডিয়া কোয়েরি। এটি ওয়েবসাইটে রেসপন্সিভ করার মূল হাতিয়ার।
আমরা বুঝতে পারছি এটা জিনিসটা কি। ওকে? তো আমি মিডিয়া কুয়েরি যখন 768 পিক্সেলের নিচ ছোট হবে, তখন আমি বললাম যে ভাই ডট সাইডবার মানে এই সাইডবার ক্লাসটা কি হবে? ডিসপ্লে নান হয়ে যাবে। দেন ডট কন্টেন্টের এটা কি হবে? ওয়েট হচ্ছে 100% হয়ে যাবে। এই জিনিসটাই। আসলে রেসপন্সিভ মনে করতাম অনেক হাইটেক কিছু। আসলে এটা কিছুই না। জাস্ট আমরা পিসির জন্য বানাইছি একটা ওয়েবসাইট। ওই সেম ওয়েবসাইট থেকে মোবাইলের জন্য বানাবো। মোবাইলে হইলে কেমন হবে আরকি ওটা আরকি। তারপর আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি? আমরা জানি যে মিডিয়া কোয়েরি দিয়ে আমরা যে 768 পিক্সেলের যে নিচে গেল, যার পরে ওয়েবসাইটে আমাদের কিরকম শো হবে, কিরকম দেখাবে, এই জিনিসটাই কি আমাদের রেসপন্সিভ। ওয়েবসাইটকে রেসপন্সিভ। মানে ওয়েবসাইটকে এমনভাবে ডিজাইন করা যাতে সেটি মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ এবং যেকোনো ডিভাইসে সুন্দর করে দেখা যায়। ওকে? এটা হচ্ছে রেসপন্সিভ। ওকে। আমরা সব জানি আসলে তাই। মোবাইল ফার্স্ট ডিজাইন কি? আচ্ছা, আমরা পিসির জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করলাম। পিসির জন্য। এবং তারপরে কি করলাম? আমরা তারপর হচ্ছে মোবাইলের জন্য সেটাকে মিডিয়া কোয়েরি দিয়ে হচ্ছে অপ্টিমাইজ করি। তো আমরা জিনিসটাকে উল্টে দিলে কি হয়? এটাই হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন। মানে আমরা যদি জিনিসটাকে উল্টে দেই, আমরা শুধু বানাই মোবাইলের জন্য, তখন কি এর অপ্টিমাইজ বেশি হবে না মোবাইলের জন্য? আমরা যদি মোবাইলের জন্যই বানাই, তখন এটা মোবাইলের জন্য বেশি অপ্টিমাইজ হবে। এবং পিসি হচ্ছে গিয়ে মিডিয়া কোয়েরি দিয়ে পিসির জন্য বানাবো। এই জিনিসটা হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন অ্যাপ্রোচ বলা হয়। মানে হচ্ছে এখানে বেস কোড হচ্ছে মোবাইলের জন্য। ঠিক আছে? তারপর আমরা বড় স্ক্রিনের জন্য হচ্ছে আমরা এটাকে অপ্টিমাইজ করব। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে ১ম এ মোবাইলের জন্য বানাবো, তারপর হচ্ছে পিসির জন্য। এটা হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন অ্যাপ্রোচ। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে যে টুইটার কর্তৃক তৈরি একটা ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে রিঅ্যাক্ট, বান, তারপর হচ্ছে নেক্সট.জেএস, নোড.জেএস বা এরকম আরো বিভিন্ন ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি? যে আমাদের বেসমেন্ট হচ্ছে সিএসএস ই থাকবে, কিন্তু এটাকে সিএসএস এর প্রিসেট বলা হয়। মানে বুঝতে পারছো সিএসএস এর একটা প্রিসেট মানে যেটা প্রি বিল্ড থাকে, যেটা জাস্ট আমরা ইম্পোর্ট করি এবং সেটাকে হচ্ছে পরবর্তীতে কাস্টমাইজ করি। যেমন একটা বাটন, একটা কার্ড, একটা কার্ডের আমরা ডিজাইন, ঠিক আছে? কার্ডের একটা ডিজাইন কি আমরা চুজ করব, কার্ডের ডিজাইনটা কি, আমরা ওই অনুযায়ী এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা বানাবো, দেন গিয়ে জাস্ট হচ্ছে ক্লাসটা দিয়ে দেবো। মানে আমাদের ডিভের ক্লাস দিয়ে দেবো হচ্ছে গিয়া যে ডট কার্ড। তো ওই কার্ডের যে এটা আছে আর কি, আমাদের থিসিস আছে, সেটা কি এই এই কার্ডে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তখন আমাদের কার্ডটা পছন্দ না, আমরা একটু কাস্টমাইজ করতে চাই, তখন আমরা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজও করবো কি সিএসএস ক্লাস দিয়ে কাস্টমাইজ করতে পারবো। যেমন আমরা চাই মাঝখানে গ্যাপটা 2 পিক্সেল হোক, আমরা ওটা পারবো, সমস্যা নাই। আমরা চাই যে কার্ডের রংটা হোয়াইট হোক বা ব্ল্যাক হোক, আমরা এগুলো পারবো। এই কাস্টমাইজ গুলো করতে পারবো। ওকে? টুইটার কর্তৃক সিএসএস ফ্রেমওয়ার্ক, এতে আগে থেকেই হাজার হাজার রেডিমেড সিএসএস ক্লাস থাকে। মানে এই সিএসএস আগে থেকে ক্লাস সিএসএস ক্লাস থাকে। তা আমরা সিএসএস ক্লাস নিয়ে নিজেদের আর সিএসএস করা লাগবে না। ক্লাসটা দিলে অটোমেটিক সেই ক্লাসের আন্ডারে যত সিএসএস আছে সেটা এপ্লাই হয়ে যাবে। ওকে? ব্যবহার শুধু হেড আচ্ছা। তো এটার জন্য আমাদের লিঙ্ক তৈরি করতে হয়। তো এখানে আমাদের লিঙ্ক দিয়ে কানেক্ট করা লাগে না? এই যে বুটস্ট্র্যাপ কানেক্ট করা লাগে এখানে। ঠিক আছে? লিঙ্ক দিয়ে এখানে বুটস্ট্র্যাপ হয়তো ম্যানুয়ালি কানেক্ট করা লাগে, ডাউনলোড করে এখানে ডাউনলোড করে, অথবা আমরা ওয়েবসাইট থেকে ডিরেক্ট সিডিএন দিয়ে কানেক্ট করতে পারি। তাও হয়। বোঝা গেল বুটস্ট্র্যাপ জিনিসটা কি? এটা সিএসএস প্রিসেট অটোমেটিক আগে থেকে তৈরি করা। আমরা জাস্ট ক্লাসগুলো ইম্পোর্ট করলেই সেটা এপ্লাই হয়ে যাবে। সিএসএস বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম কি? বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম হচ্ছে এখানে অনেক ভুগিচুগি দেওয়া আছে। আমাদের গ্রিড সিস্টেম মানে জানি যে কলাম এবং রোতে সাইমেলটেনিয়াসলি একসাথে এডিট করে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে গ্রিড সিস্টেম, ডিসপ্লে গ্রিড। এই জিনিসটা কি বুটস্ট্র্যাপ অটোমেটিক মানে আগে থেকেই দেওয়া আছে যে কিভাবে আমাদের কলাম রো বিন্যস্ত হবে। এই জিনিসটার প্রিসেট আগে থেকেই ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা জাস্ট হচ্ছে এটা ইম্পোর্ট মানে ক্লাসটা দিয়ে দিলে সেই গ্রিড সিস্টেম ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেলে আমাদের যেভাবে কাঙ্ক্ষিত যেরকম চাইতেছি ওরকম আসলে চলে আসবে। বোঝা গেল? মানে আমাদের জাস্ট বুস্টার থেকে ধরেন যে ক্লাস হচ্ছে রো, এই রোটা নিলাম। দেন আমাদের পুরো এই সিএসএসটা এরকম হয়ে গেল যে কিরকম কলামে যাবে, কিরকম রোতে যাবে, এটা আমরা আগে থেকে দেখলাম। প্রিসেটটা কিরকম, ওই প্রিসেটটা জাস্ট ইম্পোর্ট করলাম, আমাদের সিএসএসটা এরকম হয়ে গেল। দ্যাটস ইট। মানে কি বলছে, বুস্টারে পুরো স্ক্রিনটাকে কল্পনা করুন 12টা কলামে। আপনি ইচ্ছা মতো 12টার মধ্যে জায়গা ভাগ করে নিতে পারবেন। আচ্ছা, এবার কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড। বুটস্ট্র্যাপ লেআউট শুরু করার আগে অবশ্যই একটি কন্টেনার ক্লাস ব্যবহার করতে হবে এবং কন্টেনারকে পেজের মাঝখানে রাখতে হবে। আচ্ছা, এখানে যেটাই বলুক, এখানে ভুকুচুকি আমি যেটা বুঝি ওটা বুঝাইতেছি। মানে এটা কি কাজ করে মূলত, এটা একটা স্ক্রিনের দুই পাশে কিছু খালি জায়গা থাকে বা মার্জিন নিয়ে ওই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসে। এই যে এটাই, ঠিক আছে? মাঝখানে নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের কন্টেনারের কাজ। এবং এই কন্টেনার ফ্লুইড যেটা, এটা কি কাজ করে? এই কন্টেনার ফ্লুইড হচ্ছে স্ক্রিনের বাম এবং ডানে পুরো 100% জায়গা আসে ফুল ওয়েট জুড়ে থাকে।
এবং মানে এটা কিন্তু ক্লাস। তো আমরা যদি প্রথমে পার্থক্যটা বলি যে ফাঁকা জায়গা আমার কন্টেন্ট বা টেক্সট থাকবে, দেন ফাঁকা জায়গা। আর ফ্লুইডে কি আপনার কন্টেন্ট মানে আমার কন্টেন্ট বা টেক্সট একদম স্ক্রিনের সাথে মানে মাথা থেকে অন্য মাথা পর্যন্ত লেগে থাকবে, দ্যাটস ইট। এই জিনিসটা হচ্ছে আমাদের কন্টেন্ট এবং কন্টেন্টের ফ্লুইড যে পার্থক্য। কিভাবে কাজ করে? কন্টেনার হচ্ছে কাজ করে যে এটি একটি আসলে কি বলবো যে এটি একটি নির্দিষ্ট সর্বোচ্চ মানে চওড়া ফিক্সড ম্যাক্স টুইট দেওয়া থাকে যে এর বেশি সে যাবে না। যেমন মোবাইল ট্যাবলেট এটা পরিবর্তনের সাথে সাথে এটা এটা এই জিনিসটা পরিবর্তন হয় এবং দুই পাশে কি জায়গা ফাঁকা থাকে। এখানে কি বলছে বড় স্ক্রিন বা সর্বোচ্চ সাইজ ধরে রাখে, পাশে জায়গা ফাঁকা থাকে। ওকে, ফিক্স টু বি মানে এর বেশি সে জায়গা নিবে না এবং এই জিনিসটা রেসপন্সিভও থাকে কিন্তু মানে ধরেন মোবাইলের ক্ষেত্রে যে এই ফিক্সড উইথটা ফিক্সডই থাকবে এরকম না। ফিক্সড উইথ রেসপন্সিভ। এই মোবাইলের ক্ষেত্রে আমাদের এই পাশে ফাঁকা জায়গা থাকবে এবং এটা এই ফিক্সড উইথের ঊর্ধ্বে যাবে না। মানে মোবাইলের সাইজ অনুযায়ী রেসপন্সিভ। এবং কন্টেনার ফ্লুইড কি মোবাইলে হোক বা অন্য যেকোনো জায়গায় হোক, পিসিতে হোক, এটা সব জায়গাতেই ফুল উইডথ নিয়ে থাকবে। এটা ছোট করি, বড় করি, সে ফুল উইডথ নিয়েই থাকবে। ঠিক আছে? এই হচ্ছে কন্টেনার এবং কন্টেনার ফ্লুইডের পার্থক্য। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ ইউটিলিটি ক্লাসেস কি? বুটস্ট্র্যাপ ইউটিলিটি ক্লাসেস হচ্ছে যে বুটস্ট্র্যাপ তো আমরা জানি প্রিসেট। আর ইউটিলিটি ক্লাসেস কি? এটা হচ্ছে যে আমাদের স্পেসিং, তারপর হচ্ছে টেক্সট কালার, এই হুকিযোগী জিনিসপত্র আর কি। সবগুলো হচ্ছে আমাদের মানে কোথায় এই যে কি অনেক ছোট ছোট সিঙ্গেল পারপাস সিএসএস ক্লাস যা দিয়ে কাস্টম সিএসএস না লিখেও দ্রুত স্পেসিং, কালার, টেক্সট ইত্যাদি সেট করা যায়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি ক্লাসেস। মানে ছোট ছোট জিনিসপত্র চেঞ্জেস গুলো আমার বুস্টার দিয়ে করতে পারবো। এই যে কারণ বুস্টারে তো বিশাল বড় চেঞ্জেস আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে কি এখন গ্যাপ দরকার 20 গ্যাপ। ওই জিনিসটা জাস্ট ক্লাস ইম্পোর্ট করলে বুস্টার দিয়ে আমাদের অলরেডি গ্যাপ হয়ে যাবে। বোঝা গেল? মানে এটা হচ্ছে ছোট ছোট জিনিসের ছোট ছোট ইউটিলিটি ক্লাসের হচ্ছে বুস্টার প্রিসেট। লাস্ট, আচ্ছা এটাই শেষ। আমাদের সম্ভবত কোশ্চেন কটা ছিল? লাস্টে আরেকটা কোশ্চেন থাকার কথা। লাস্টে 26টা কোশ্চেনই হয়েছে মনে হয়। প্রথমে কটা ছিল? তারপরে এখান থেকে 26টা কোশ্চেন। আচ্ছা, শেষ তাহলে। এই ছিল হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ 26টা কোশ্চেনের। আমি অনেক কিছু যেমন বুটস্ট্র্যাপ এই জিনিসটা আমরা পুরোপুরি প্র্যাকটিস করি নেই। তো এই জিনিসটা কিভাবে হয় আমি অন ফিল্ড দেখাইতে পারলাম না এবং আমি নিজে আগে মুখস্থ বলে গেছি আর কি। আমি যেটা পড়ছি যেটা বুঝছি ওটাই বুঝাইলাম। ওকে। তারপর হচ্ছে এই যে গেট এবং পোস্ট এই জিনিসটা বুঝতে আমার বহুত সময় লাগছে। কি রে ইউআরএল এর সাথে কিভাবে যায় আসলে সার্ভারে? পরে যখন অনেক এআই দিয়ে ঘাটাঘাটি করার পরে দেন গিয়ে এআই বললো যে আচ্ছা এমনে যায়। তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম। এবং এই যে বুস্টআপ গ্রিড সিস্টেম আমি গ্রিড সিস্টেমই তো বুঝি না, আমি বুস্টআপ গ্রিড সিস্টেম কি। তারপরে গিয়ে এখানে যেটা আসছে সেটা আমি এরা বুঝতে মানে এরা মাথা ধরে গেছে। মেন জিনিস হচ্ছে কি যে গ্রিড সিস্টেম যেটা ওইটারই বুস্টার ভার্সন হচ্ছে আমাদের বুস্টার গ্রিড। আপাতত একটু মনে রাখি, পরে যে অ্যাডভান্স মনে রাখবো, সমস্যা নেই। আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো আয়ত্ত চলে আসবে। হঠাৎ করে সবকিছু দরকার নাই এরকম ফুল মনে রাখার। আর এই জিনিসগুলো মনে রাখারও জিনিস না, জিনিস হচ্ছে প্র্যাকটিসের সাথে সাথে ব্রেন অটোমেটিক গেঁথে যাবে। ওকে, আজকের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।